ইহুদি খ্রিস্টানদের মুভমেন্টগুলো হলো এরা দেশের মধ্যে বিভক্তি তৈরি করে, অনেকগুলো শাখা প্রশাখা তৈরি করে, এদের ভিতরে এদের যুদ্ধ লাগায় দেয়, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদেরকে উস্কায় দেয়। ছোট্ট একটা ইতিহাস চাই না, আজকের আলোচনা শেষ করব। আমাদের খেলাফত আল্লাহ রসুলের পর থেকে আমাদের খেলাফত, মুসলিম খেলাফত চলছে 1200 শতাব্দী পর্যন্ত, 1200 বছর পর্যন্ত আমরা শাসন করছি। আমাদের মুসলিম সাম্রাজ্য এত বড় ছিল যে সূর্য আমাদের সাম্রাজ্যে উঠতো, আবার আমাদের সাম্রাজ্যের ভিতরে সূর্য ডুবতো। মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল। কত বছর শাসন করছে? আরো 100 বছর। আপনি কি মনে করেন জুলুম যে করে জালেম, আল্লাহ রসুল বলেন 100 বছরের বেশি কেউ টিকতে পারে না। কোন একটা জুলুম 100 বছরের বেশি টিকতে পারে না। প্রতি 100 বছরের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসেন, প্রতি 100 বছরে। খেলাফা হারাইছে আমাদের হাত থেকে, মুসলমানদের খেলাফত গেছে 100 বছর বরাবর। এই 2024 সালে আইসা আমরা বরাবর কি 100 বছর পূর্ণ হবে। আমরা আশাবাদী অচিরেই আবার আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের স্বাদ আস্বাদন সুযোগ দিবেন। মুসলমানরা যখন খেলাফতে আব্বাসিয়া সর্বশেষ হারাইতেছে, তখনকার মুভমেন্ট, যুদ্ধের পরিস্থিতি কি ছিল? মুসলমানদের এই আব্বাসী খেলাফতের যিনি পরিচালক ছিলেন, ইনি ছিলেন শিয়া। শিয়া মানে হযরত আলীকে যারা সর্বোচ্চ মর্যাদা দান করে, আবু বকর ওমরকে গালাগালি করে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি গালাগালি করে, ক্ষেত্র বিশেষ আল্লাহ রসুলের উপরেও মিথ্যা অপবাদ দেয় যে জিবরাইল আল্লাহ রসুলের কাছে ওই নিয়ে আসে, মূলত আনার কথা ছিল হযরত আলীর কাছে, নাউজুবিল্লাহ। শিয়া সম্প্রদায় তারা ছিল আব্বাসী খেলাফতের সর্বশেষ খলিফা। এত বড় শাসন আমল ছিল তার, 50 বছর সে শাসন আমল করছে। সে কি করলো? তার সাম্রাজ্যের ভিতরে আরেকটা সাম্রাজ্য ছিল খাওয়ারিজম। অনেকে হয়তো নাম আজকে প্রথম শুনছেন। খাওয়ারিজম একটা মতবাদ ছিল। এই খাওয়ারিজমের অধীনে মনে করেন আফগান, ফিলিস্তিন, ফিলিপাইন, নেপাল, ভুটান, এই অঞ্চলগুলো ছিল। অর্থাৎ কোন মুসলমানদের রাষ্ট্রের উপরে আক্রমণ করতে যদি কেউ চায়, চীন, জাপান, কেউ ওই দিক থেকে, তখনকার এগুলো মুসলমান ছিল না, এরা যদি আক্রমণ করতে হয় তাহলে খাওয়ারিজমের উপর দিয়ে এসে তারপর আক্রমণ করতে পারবে। খাওয়ারিজম মুসলমানদের ট্যাকেল দেওয়ার জন্য একটা বিশাল বাঁধ হয়ে দাঁড়ায় গেছে। কিন্তু মুসলমানদের খলিফা একটা ভুল ধারণা করলেন। উনি মনে করলেন যে খাওয়ারিজম একটা সময় তার সাম্রাজ্য যেভাবে বিস্তার হইতেছে, একটা সময় সে নিজেই কি দাবি করবে, আমি খলিফা। আব্বাসী খেলাফতের যেগুলা ছিল আরব উপকূল, আরব দ্বীপগুলো ছিল আব্বাসী খেলাফতের অধীনে। এখন আব্বাসী শাসক চিন্তা করলো, খাওয়ারিজম যদি শক্তিশালী হয়, এই একটা সময় কি করবে, আমার খেলাফত দখল করবে। এটা সর্বযুগে আছে, খেলাফতের এই পদের একটা মোহ মানুষকে অন্ধ করে দেয়। আব্বাসী খলিফা যিনি ছিলেন, উনি চিন্তা করলেন যে খাওয়ারিজমের এত বড় সাম্রাজ্য, সে কোনো সময় যদি বিদ্রোহ করে বসে তাহলে তো আমি আমার খেলাফত ছেড়ে দিতে হবে। সে কি করলো, চেঙ্গিস খান, নাম শুনছেন? চেঙ্গিস খান, মঙ্গোলীয়দের সম্রাট চেঙ্গিস খান। চেঙ্গিস খানের কোনো মতাদর্শ ছিল না। চেঙ্গিস খান হিন্দু না, মুসলিম না, খ্রিস্টান না, কিছুই না। তার একটা মতাদর্শ ছিল দেশের পর দেশ সে লুটপাট করবে, মহিলাদেরকে ধর্ষণ করবে আর মাল আত্মসাৎ করবে। তার এই থিওরি নিয়ে সে আগে চেঙ্গিস খানকে সে চিঠি লিখলো যে তুমি খাওয়ারিজমের উপর আক্রমণ করো, আমি তোমার সাথে থাকবো। আব্বাসী খলিফা চাইলেন খাওয়ারিজম আর চেঙ্গিস খান দুইজন যদি মারামারি করে তাহলে আব্বাসী খলিফার উপরে তো কোনো দায়ভার আসবে না। মারামারি করার পরে যদি চেঙ্গিস খান টিকে যায় তাহলেও আব্বাসী খলিফার লাভ, আর চেঙ্গিস খান যদি পরাজিত হয় তাও আব্বাসী খলিফার লাভ। কারণ কি, এই খাওয়ারিজম যে এই সাম্রাজ্য, এরা চিরজীবন তাদের সময় যুদ্ধের ভিতরে পার করে দিবে, ওই রাষ্ট্র দখলের কোনো চিন্তা করবে না। যেমন আজকে আমাদের হুজুরদের ভিতরে, হুজুরের মারামারি করার মধ্যে এখনো ব্যস্ত। তো খাওয়ারিজমের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করলো, খাওয়ারিজমের যিনি সাম্রাজ্যের যিনি রাষ্ট্রনায়ক ছিলেন, উনি এই জিনিসটা জানতে পারছেন। জানার পরে উনি বর্ডার মজবুত করে দিলেন। এই পাশ থেকে কোনো তথ্য, মুসলমানদের খলিফার কোনো তথ্য চেঙ্গিস খান পর্যন্ত যেন না যাইতে পারে, কঠোর বর্ডার মজবুত করছেন। এমন মজবুত করছেন যে উপরে দিয়ে কোনো পাখির পায়ের মধ্যে চিঠি বাইরেও যদি পাঠানো হইতো, ওই পাখিকে তীর মেরা পাখিকে নিচে নামানো হইতো। মানুষকে চুল, তার পুরো শরীর, তাকে কঠিন নির্যাতন করে তারপরে বর্ডার ক্রস করতে দিত। মানে মুসলমানদের কোনো বার্তা যেন চেঙ্গিস খান পর্যন্ত না যেতে পারে। কিন্তু মুসলমানদের খলিফা একটা বুদ্ধি একটা যে কি করা যায়, একজনকে ডাইকে তার মাথা ন্যাড়া করলো, মাথা পুরা টাক করে মাথার মধ্যে চিঠি লিখছে, ব্লেড দিয়া লিখছে যে চেঙ্গিস খান তুমি অমুক অমুক তারিখ খাওয়ারিজমের উপরে হামলা করো, তুমি ওই দিক থেকে হামলা করবো, আমি মুসলিম বাহিনী নিয়ে এই দিক থেকে হামলা করবো। তো টাকের মধ্যে টাক মাথায় যখন লিখছে, কিছুদিন অপেক্ষা করার পরে মাথার উপরে চুল উঠে গেছে। এখন কারো মাথায় কি এটা ধরবে যে চুলের ভিতরে কি আছে, চেক টেক করছে, কইরা ধরা পড়ে নাই, সে বর্ডার ক্রস করে পার হয়ে গেছে। চেঙ্গিস খান এসে খাওয়ারিজমের উপরে হামলা করে পুরা খাওয়ারিজমকে শেষ করে দিছে। পুরা সাম্রাজ্য, এটাও মুসলিমদের একটা সাম্রাজ্য ছিল, এটাকে শেষ করে দিছে। কে ইন্ধন দিছে? কে? মুসলমানদের খলিফা আব্বাসী খলিফা। কি ছিল? শিয়া ছিল। তার মসনদের ক্ষমতা কতকাল ছিল? 50 বছর ছিল। খাওয়ারিজমকে যখন এই চেঙ্গিস খান শেষ করে দিল, চেঙ্গিস খান মারা যাওয়ার পরে চেঙ্গিস খানের ছেলে হালাকু খান,
নাম শুনছেন? হালাকু খান চিন্তা করলো যে আমার বাবা এই খাওয়ারিজমকে শেষ করে দিছে, আর মুসলমানদের এটা রেখে লাভটা কি? আমার বাবা যখন খাওয়ারিজমকে শেষ করছে, আমি এটাকে শেষ করে দিই। তখন সে হালাকু খান খেলাফতে আব্বাসিয়ার যিনি রাষ্ট্রনায়ক ছিলেন ওনাকে পরামর্শ দিলেন যে আপনি আর্মিদের পিছনে এত টাকা খরচ না করে আপনি এডুকেশন লাইনে এই টাকাগুলো খরচ করেন, একাডেমিক পর্যায়ে মানুষের শিক্ষা জ্ঞান দেন। তো সে বুদ্ধিটা নিল, যেহেতু তার বাবা তাকে সাপোর্ট করছে চেঙ্গিস খান, তা হালাকু খানের এই বুদ্ধি নিয়ে আর্মি ফোর্স পুরাটাই, ব্যাটালিয়ন পুরাটাই সে বন্ধ করে দিছে। আর্মি ফোর্স যখন বন্ধ করে দিছে তখন সে এই টাকাটা একাডেমিক লাইনে খরচ করছে। আর হালাকু খান ওই আব্বাসি খলিফার একজন প্রতিনিধি ইবনে আলকামা তাকে হাত করছে। তাকে হাত করার মাধ্যমে আপনি দেখবেন আমাদের বিডিআর পিলখানায় যে হামলাটা করা হয়েছে, সেনাবাহিনী যদি তৎকালীন সময় মজবুত থাকতো রাষ্ট্রের অবকাঠামো এত দুর্বল হতে পারতো না। সে মসনদে বসে সর্বপ্রথম বিডিআর পিলখানা হত্যাকাণ্ড চালাইছে এবং তারা পুরো টিমটাকে শেষ করে দিয়েছে। শেষ করে দিয়ে সে তার নিজস্ব লোক বসাইছে, সব কিছু প্রস্তুত করে এনে সে ঘোষণা দিয়েছে 40 সাল পর্যন্ত থাকবে। এই প্রতিটা হত্যার বিচার ইনশাআল্লাহ পাই টু পাই নেওয়া হবে। তো সে এই হালাকু খানের এই পরামর্শ নিয়ে সে আর্মি ব্যাটালিয়নটাকে তার পদ থেকে বহিষ্কার করে দিয়েছে। আর্মি যখন নাই, সেনাবাহিনী যখন নাই, তখন রাষ্ট্রের অবকাঠামো আর কি আছে। হালাকু খান ওই বাগদাদের উপর হামলা করছে, হামলা কইরা এই পুরা আব্বাসি খেলাফাটাকে শেষ করে দিছে। এই আব্বাসি পরামর্শে খাওয়ারিজমকে শেষ করছে। শেষ করার পরে আব্বাসি নিজে টিকতে পারছে, তাদেরকেও কি করছে? শেষ করে দিয়েছে। বাস্তবতা এখন বলতে আর সমস্যা নেই। জামাতে ইসলামের নেতাদেরকে যখন জেলখানা ঢুকানো হইতেছে তখন আমরা আলেমরাই বলছি ঠিক আছে, এগুলার আকীদাগত সমস্যা আছে। জামাতকে যখন ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে তখন আমরাই বলছিলাম যে এগুলোর ঝুলান দরকার, এগুলোর আকীদাগত সমস্যা আছে। তো শেষ কি হয়েছে? বছর খানিকের ব্যবধানে জামাত তো শেষ করছে, এরপরে কি হেফাজতের নেতাদেরকে ছাড় দিছে নাকি? সবগুলার ঢুকেছে। এদের টবি একটা, বিএনপির বিরুদ্ধে জামাতকে উস্কাবে, জামাতের বিরুদ্ধে হেফাজতকে উস্কাবে। এরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকবে আর তারা গ্যারান্টি দিবে 40 সাল পর্যন্ত আমরা আছি। কারণ আমরা কি 40 সাল পর্যন্ত মারামারি বন্ধ করবো? আমরা জামাতের সাথে যে আকীদাগত সমস্যা, বিএনপির সাথে যে সমস্যা, আমরা আমাদের তৃণমূল পর্যায়ে মারামারি কি বন্ধ হয়েছে? হয় নাই, হবেও না। এই কারণে আওয়ামী লীগ গ্যারান্টি দিচ্ছে 40 সাল পর্যন্ত থাকবে। আমরা সব যখন এক হয়ে গেছি, আন্দোলন যখন এক দফা চলে আসে, তা আওয়ামী লীগ টিকতে পারছে নাকি? টিকতে পারে। এই মুসলমানদেরকে ধ্বংস করার পিছনে আব্বাসি খলিফার ইন্ধন ছিল। পরবর্তীতে আব্বাসি পুরা খেলাফতটাকে শেষ করে দিয়েছে। বাগদাদের উপরে এত কঠিন এক অত্যাচার চালানো হয়েছে, বাগদাদের নদী দুইটা রঙে রঙিন হয়ে গেছে, লাল রং এবং কালো রং। কেন? বাগদাদে মুসলমানদের লাইব্রেরি ছিল, এই লাইব্রেরির সমস্ত কিতাবগুলো হালাকু খান নদীর মধ্যে ভাসায় দিয়েছে। আর তৎকালীন সময় কিতাব লেখা হতো দোয়াতকালি দিয়া। এই দোয়াতকালির কালো রঙে পুরা নদীর অর্ধেক কালো হয়ে গেছে। হালাকু খানকে বলা হলো আপনি কিতাবগুলাকে ধ্বংস করেন না। হালাকু খান বলছে এই কিতাবগুলা কি মুসলমানরা পড়তো? তো বলে যে হ্যাঁ, এই কিতাবগুলো মুসলমানরা পড়তো। তো বলে যে যেই কিতাব তাদেরকে দুশ্মনের হাত থেকে কিভাবে প্রতিরক্ষা করতে হবে, যে কিতাব তাদের মধ্যে কিভাবে ঐক্য থেকে মজবুত করতে হবে, এটা শিক্ষা দেয় না, ওই কিতাব রাখার দরকার নাই, সব বাগদাদের নদীতে ভাসায় দিচ্ছে। এরপরে মুসলমানদেরকে এমন ভাবে কচু কাটা করছে, তারিখে বাগদাদের মধ্যে আসে কোথাও কোথাও মুসলমানদের রক্ত তার হাঁটু সম পরিমাণ ছিল। বাগদাদের আকাশে 3 মাস পর্যন্ত শকুন উঠছে। শকুন কোথায় উঠে? যেখানে লাশ থাকে, শকুন উঠছে। এই মুসলমানদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার যে আজও যদি আমরা আমাদের মধ্যে বিভক্তিগুলো তৈরি করে রাখি তো কোনোদিন ইসলামী হুকুমত কায়েম হবে না। সব কিছু বাদ, শুধুমাত্র ইসলামের পরিচয়ের উপর আমরা সবাই কি হতে হবে? ঐক্যমত হতে হবে। এই সবগুলোকে দলকে পরিচালনা করবে কে? আলেমরা। ইসলামী দলগুলোকে পরিচালনা করবে কে? আলেমরা। কথা বলেন না, ইসলামী দলগুলোকে পরিচালনা করবে কে? আলেমরা। কোন আলেম? যে আলেম কোন দলের সাথে নেই, যে আলেম তাবলিগের সাথেও নাই, হেফাজতের সাথে নাই, জামাতের সাথে নাই, ওই আলেম এই সবগুলো দলকে পরিচালনা করবেন। ওই আলেমকে আপনারা অনুসরণ করবেন, ওই